আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গত ব্লগটা যেখানে শেষ করেছিলাম এটা ওখান থেকেই শুরু করছি। বেগুনের আচার বানাবো, তাই কিছু বেগুন এভাবে কেটে নিয়েছি। আর খুব ছোট সাইজের একটা বেগুন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এটা আসলে এরকম ছোট বেগুন দিয়ে যে করতে হবে তা না, বড় বেগুন চাইলে চাকচাক করেও করা যায়, বাট এটা সুন্দর দেখা যায়, প্লাস মানে খেতেও বেশি ভালো লাগে আর কি। তো পোকা টোকা আছে কি না সেটা দেখার জন্য আমি এভাবে দুই দিক কেটে নিচ্ছি আর কি। আর গত ব্লগে তো দেখেছেন আমার অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আবারও করতে হয়েছে, তো এবার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। করার পর এবার একটু টিস্যু পেপারে ছড়িয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর হচ্ছে লবণ দিয়ে আমি বেগুনটা একটু মেখে রেখে দিব। আর ভালো করে মাখবো যেন ভিতর অবধি যায় আর কি। তো এভাবে করে আমি ভিতরে একটু হাতের সাহায্যে মিলিয়ে নিব আর কি, মশলাগুলো যেন একদম ভিতরেও যায়। আর কিছুক্ষণের জন্য রেখে দিব এভাবেই। গতকাল গরুর গোশতটা কষিয়ে রেখেছিলাম, এখন এটা হচ্ছে আমি আলু দিয়ে আরেকটু কষিয়ে ঝোল করে নিব আর কি। গতকাল কষিয়ে রাখাতে আমার অনেকটুকু উপকার হয়েছে। আর যেহেতু খাসির রেজালা করব, তাই ভাবলাম যে গরুর মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল করি। এটাই আমাদের বাসায় বেশিরভাগ দেখা যায় পছন্দ করে আর কি, পাতলা ঝোল যেটা আলু দিয়ে খেতে ভালোই লাগে। আর যেহেতু গরুর গোশত, তাই আমি একটু আলুটাও একটু বড় বড় করে কেটে দিচ্ছি যেন গলে না যায়। এই তো এদিকে আমি গরুর গোশতের মধ্যে আলু দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে একটু চিকেন সিদ্ধ বসিয়ে দিয়েছি আদা রসুন আর লবণ দিয়ে। আমি একটা কাবাব তৈরি করব। আর রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিল, তাই আবার একটু রসুনও পেস্ট করে নিয়েছি। আর আদা পেস্ট আগে থেকেই ছিল। তো এই বক্সটা আবার আমি নিয়েছি, এটা অনেক সুবিধার একটা বক্স। এক পাশে রসুন রাখা যায়, আরেক পাশে আদা। আর এদিকে আমি কিছু পেঁয়াজও ব্লেন্ডার করে নিয়েছি। আর চিকেন কোরমা তৈরি করব আর কি, রোস্টের মতো করে। যার কারণে আমি দই আর হচ্ছে লবণ দিয়ে আর সামান্য একটু ফুড কালার দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিব আর কি, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আর আমার দইটা একটু শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি অল্প একটু দুধ মিশিয়ে তারপর দিয়েছি। পরবর্তীতে দই এনে রান্না করার টাইমে আবারও আমি একটু দই ইউজ করব। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুনগুলা ভাজার জন্য। পুরো এক এক করে আমি সবগুলা বেগুন মিডিয়াম আঁচে ভেজে নিব, ঢাকনা ছাড়াই। জাস্ট একটু হালকা হালকা করে যে ভেজে, তবে 100% একদম কুক করে ফেলবো, যেন শক্ত টক্ত কোনো কিছু না থাকে আর কি। এদিকে আমি খাসির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দুধ। এখানে পানির পরিবর্তে দুধটাই ব্যবহার করতে হবে খাসির রেজালাতে। তো খাসির মাংসটা একটু গরম করে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। আর এই রান্নাগুলো গত ব্লগে আমি হাফ দেখিয়েছিলাম, আর আজকে পুরোটা দেখাবো আর কি। এই তো আমার প্রায় বেগুনগুলোও ভাজা হয়ে গিয়েছে মোটামুটিভাবে, এখন আরেকটু ভেজে আমি উঠিয়ে নিব। এই বেগুনের আচারটা এত মজা, মানে কি বলবো, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি চাইলে ট্রাই করতে পারেন। তো আমি প্রত্যেকটা বেগুন উঠিয়ে নিয়েছি, আর সেই তেলটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা সামান্য একটু ভেজে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেন 5 ফোড়নটা পুড়ে না যায়। তো 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি। এটার মধ্য থেকেই কিছুটা পানি বের হবে। আর এদিকে আমি কিছু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর টক দই ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে খাসির গোশতের মধ্যে দিয়ে দিয়েছি। আর কিছু দিয়ে দিয়েছি কিশমিশ আর হচ্ছে আলু বুখারা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করে নিব।
এখন সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি, এটা আমার ঘরে বানানোই গরম মশলার গুঁড়াটা। আর আমি যেহেতু 3 চুলায় একসাথে রান্না করছি, তাই আমি যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এদিকে টমেটোগুলোও একদম নরম হয়ে গিয়েছে, আচারের যে টমেটোটা। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তো আর কি আমার যতটুকু প্রয়োজন ছিল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু বুখারা। এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি ইউজ করছি না, যেহেতু টমেটো ছিল এর মধ্য থেকে একটু পানি বের হয়েছে। আর এখন লবণ দিয়ে আমি স্বাদ অনুযায়ী তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরের তেঁতুলের যে চাটনি ছিল সেটা দিচ্ছি, আপনারা চাইলে তেঁতুলের কাঠটা বের করেও দিতে পারেন। আর দিয়ে আমি আলু বুখারা আর তেঁতুলের চাটটা ভালো করে মিশিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, বাট গুড়ের টেস্টটা বেশি মজা হয়। আমি এর আগেও যেভাবে করেছিলাম সেভাবেই করছি, এভাবে বেশ মজা হয়েছিল। তো মশলাটা ভালো করে একটু কষিয়ে ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বেগুনগুলো একদম 100% কুক করা ছিল, তাই আমি জাস্ট মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। একদম হয়ে গিয়েছে আমার আচারটা। আর এদিকে অলরেডি আমার খাসির রেজালাটাও হয়ে গিয়েছে। এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, চাইলে মাওয়া দেওয়া যায়, আর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর হচ্ছে এটাও আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব আর কি, সামান্য একটু জাল করে। আর এই খাসির রেজালাটা আসলে একদম খেতে পুরো বিয়ে বাড়ির মতো। আর এখানে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন আমার খাসির রেজালাটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি জর্দার প্রিপারেশন নিচ্ছি। এখানে তেল দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা এলাচ আর 2টা লং দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি, দিয়ে পরিমাণ মতো চাল দিয়ে তারপর এখানে আমি একটু নেড়ে চেড়ে একটু দুধ দিয়ে দিব, লিকুইড দুধ যেটা, এটা হচ্ছে মানে জর্দা, বাট মুতানজান জর্দা যেটা, সেটা রান্না করছি একটু অন্যভাবে। এই জর্দাটা অনেক বেশি মজা, আর গেস্টরা আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো বাসমতি চাল ভিজিয়ে আমি একদম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই চালটাই আমি ছেঁকে রেখেছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে বলক চলে আসতে আসতে আমি এদিকে কিছু বাদাম কুচি করে নিচ্ছি। আজকে অনেক বেশি গরম ছিল, মানে এতটা গরম কি বলবো, সাথে পানি খাচ্ছিলাম আর শুধু রান্না করছিলাম। আর গ্যাসের এতটা প্রবলেম ছিল যার কারণে মানে আরও বেশি কষ্ট হয়েছে, তা না হয় অতটাও কষ্ট হতো না। এই তো এদিকে একদম বলক চলে দুধটা শুকিয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে সব কিছু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব, সবগুলো বাদাম দিয়ে দিচ্ছি, আর কিছু ড্রাই ফ্রুটস ছিল সেগুলোও দিয়ে আমি কিছু নারকেল কুচি আর একটু কালার এক সাইড করে 2টা কালার 2 সাইডে দিয়ে তারপর হচ্ছে আমি দমে বসিয়ে রাখবো প্রায় 10-20 মিনিটের মতো আর কি। তো এখন আমি ঢেকে যে ছিদ্রটা আছে সেটাও আমি বন্ধ করে তারপর দমে বসে রাখবো একদম অল্প আছে। আর এদিকে বসে একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ শরীরে এনার্জি পাচ্ছিলাম না মনে হচ্ছিল, যার কারণে ভাবলাম একটু চা খেয়ে নিই, তাহলে আর কি ঘুম ঘুম ভাবটা চলে যাবে। এই তো আলহামদুলিল্লাহ আমার জর্দাটা এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর সবাই খেতে ভীষণ পছন্দ করেছে। এই জর্দাটা আসলে খুব মজার। তো এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর হচ্ছে কেওড়া জল, আর সাথে দিয়ে দিব ছোট ছোট যে মিষ্টিগুলো হয় সেগুলা দিয়ে আমি আর 5 মিনিটের মতো চুলায় রেখে জাস্ট এখন নামিয়ে নিব। আমার জর্দাটা একদম রেডি হয়ে গিয়েছে। গেস্ট আসলে কিন্তু শুধু একটা কাজ না, অনেকগুলো কাজ থাকে, তো সবগুলোই এক হাতে করছিলাম, যার কারণে আরও বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। এদিকে আমি শুটকির জন্য শুটকি ভুনা করব, তাই পেঁয়াজ আর রসুনটা চুলায় দিয়ে আচারটাও ঢেলে নিচ্ছি, জাস্ট রেপ করে রেখে দিব, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভাবলাম একদম বেড়ে রেখে দিই আর কি, তাহলে কিছু কাজ এগোবে, যার কারণে আর কি আজকে আমি তেমন ভালো করে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আসলে এতটুকুই শেয়ার করতে চেষ্টা করছি। বাংলাদেশি ব্লগার মম হীরা আপুর চ্যানেল থেকে দেখেছিলাম একটা সবজি রান্না করেছিল, এতটা মজা হবে ভাবিনি, তারপর একটু অন্যরকম দেখে আজকে আমিও ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর এতটা মজা হয়েছে কি বলবো। তো সামান্য একটু তেলের মধ্যে আমি গাজর আর আলুটা যেহেতু একটু শক্ত সবজি তাই আগে ভেজে নিচ্ছি, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁপে, মিষ্টি কুমড়া, তারপর দিব হচ্ছে বরবটি, মানে এক এক করে আমি সবজিগুলা দিয়ে প্রত্যেকটা সবজি ভেজে নিব।
আর এদিকে আমি শুটকি ভুনার জন্য ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে পুঁটি শুটকি যেটা আর কি চাপা শুটকি সেটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, একদম ছোট করে কাটা চিংড়ি মাছ আর কি, চাইলে আস্ত চিংড়িও দেওয়া যায়, তবে ছোট করে কেটে দিলে বেশি মজা হয়। দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নেড়েচেড়ে রান্না করব। এই শুটকির ভুনাটাও অনেক বেশি মজা। আর এই তো এদিকে আমার সবজিগুলো এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি সম্পূর্ণ সবজিগুলা উঠিয়ে নিব। এক চুলায় সবজি নাড়ছি, অন্য চুলায় শুটকি ভুনা, মানে আর কি অনেক ব্যস্ততার সময়গুলো কাটছে। তো এই তো শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, জাস্ট কাঁচামরিচ দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। অন্য চুলায় আমি ওই যে তেলটাতে সবজি ভেজেছিলাম সেটাতে একটা তেজপাতা, দুইটা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। চাইলে অন্য জায়গায়ও চিংড়িগুলো ভাজা যায়, যেহেতু হাতে সময় ছিল না আর আপু এভাবেই রান্না করেছে তাই আমিও এভাবেই ট্রাই করছি। এখানে দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণ রসুন বাটা, দিয়ে আমি একটা টমেটো পেস্ট দিয়েছি। টমেটো পেস্টটা আসলে কালারটা তেমন সুন্দর ছিল না, যার কারণে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আপু এটা দেয়নি, আমি একটু বেশি দিয়েছি। আর এদিকে মাংস ম্যারিনেট করে রাখছি, এটা দিয়ে আমি একটা সালাদ তৈরি করব। তো দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, তারপর চিলি ফ্লেক্স আর লেবুর রস, আর দিয়েছি অরগানো, সামান্য পরিমাণ তেল আর সামান্য পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে চিংড়িগুলোও কষানো হয়ে গিয়েছে, এখন ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ, তারপর সামান্য একটু পানি দিয়ে কষিয়ে তারপর আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটা অনেক ভালো করে কষাতে হবে, যত বেশি কষানো হবে ততই বেশি মজা হবে আর কি। আর এদিকে আমি মাছের ডাল রান্না করছি, তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সামান্য রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি, একটু হলুদের ফাঁকি দিয়ে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মানে লবণ, এগুলাই দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিব। তবে অতটাও বেশি মরিচ দেওয়া যাবে না, তা না হয় আবার ঝাল হয়ে যাবে, ডাল অত ঝাল ভালো লাগে না। আর এদিকে দিয়ে দিচ্ছি কিছু ছোট চিংড়ি, মানে বড় চিংড়ি ছোট করে কেটে, আর দিয়ে দিচ্ছি একটু আদার পেস্ট দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে এখন এর মধ্যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানি দিয়ে, সেই ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই ডালগুলো আমি আমার বাবার বাড়ি থেকে ভাঙিয়ে আনি, মানে হাতে কুটে আনি আর কি। এই ডালটা অনেক বেশি মজার হয়। তো সামান্য একটু কষানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে সবজির মশলাটাও অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি, গরম পানি ব্যবহার করছি। আমি প্রত্যেকটা রান্নায় গরম পানি ব্যবহার করারই চেষ্টা করি। তারপর বলক আসার পর আমি প্রত্যেকটা সবজি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন হচ্ছে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এইদিকে আমার ডালটাও একদম কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যেও আমি কিছুটা গরম পানি দিয়ে দিব, যতটুকু পাতলা খাবো আর কি ততটুকু পর্যন্ত আমি গরম পানি দিয়ে তারপরও আবার নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব। এইদিকে আমি সবজির ঢাকনাতেও একটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। তো ডালে বলক চলে এসেছে, এখন আমি কিছু পেঁয়াজ ভালো করে থেতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে বলক আসা অবধি আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা সিদ্ধ হয়ে এলে তারপর আমি কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এদিকে সবজিটাও প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ হলে তারপর হচ্ছে আমি সবজিটাকেও নামিয়ে নিব। এই তো আমার ডালটা একদম রেডি হয়ে গিয়েছে। কাঁচামরিচ আর জিরার ফাঁকি দিয়ে এখন হচ্ছে লবণটা চেক করে আমি ডালটাও নামিয়ে নিব। ডালটা একদম রেডি হয়ে গিয়েছে আর গ্রান এত সুন্দর বের হয়েছে। বাট আমি যেহেতু ডায়েটে আছি, রাতের বেলা ভাত খাবো, তাই আজকে দুপুরবেলাও খাইনি, জাস্ট আমি পানিটা নিয়ে চা খেয়েছি এই আর কি। তো শুটকির ভুনাটাও বেড়ে নিয়েছি, জর্দাটাও বেড়ে নিচ্ছি। আর এক হাতে আসলে সব দিকটাই সামলাতে হচ্ছে, যার কারণে আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছি, আরও হচ্ছে অনেক বেশি গরম তাই। আর এদিকে সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে টমেটো ব্যবহার করা হয়েছে তাই আর কি। আর একদম সবজিটা সিদ্ধ হওয়ার পরই চিনিটা ব্যবহার করতে হবে, তা না হয় সবজিগুলো শক্ত থেকে যাবে। তো সর্বশেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিটাও এখন নামিয়ে নিব। আর আলহামদুলিল্লাহ সবজিটা অনেক বেশি মজা হয়েছে, আসলেই আপুর হাতে জাদু আছে।
তো এখন হচ্ছে আমি মুরগির গোশতটা বসিয়ে দিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি লং, এলাচ, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, এই আর কি, আর সাদা কিছু গোলমরিচ দিয়েছি। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটাও ইউজ করব, তাই আর কি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটা কষাচ্ছি। এর মধ্যে মনে হলো তেলটা একটু কম আছে, তাই সামান্য একটু তেল দিয়ে দিলাম, কারণ এইসব রান্নাতে একটু তেল কম হলে দেখা যায় ভালো দেখায় না। আর এখানে যেহেতু আমি মরিচের ফাঁকি ইউজ করব না, তাই আমি এখানে বেশ কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো এই রান্নাতেও আসলে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে রান্নাটা তত বেশি মানে মজা হবে। তো সেটাই চেষ্টা করছিলাম যেন মজা হয় আর কি, যার কারণে মশলাগুলো অনেক ভালো করে কষাচ্ছিলাম। তো এদিকে আমি রোস্টের পুরো 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেকগুলো মুরগি নিয়েছিলাম তাই আর কি। তো মশলাটা দিয়ে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিব, যেন মশলাগুলো পুড়ে না যায় আর স্বাদের ব্যাপারে যেন হেরফের না হয়। তাই একটু কষ্ট হলেও আমি অনেক ভালো করে মশলাগুলো কষিয়ে কষিয়ে রান্না করছিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে কষতে এদিকে হচ্ছে ভাবলাম যে নামাজটা আদায় করে আসি, যেহেতু নামাজের টাইম হয়ে গিয়েছে। আর যত যাই করি না কেন দুনিয়াবি সব কাজই তো করছি এত কষ্ট করে, তো সেই দুনিয়ার জন্য তো কিছু করতে হবে, তা না হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভালো হোক খারাপ হোক নামাজের হিসাব তো আল্লাহ তাআলা নেবেনই, যার কারণে নামাজটা মিস করা যাবে না। তো আগে নামাজটা আদায় করে নিচ্ছি। তো যাই হোক, নামাজ পড়তে পড়তে এদিকে আমার মাংসের মশলাটাও ভালো করে কষিয়ে গিয়েছে। ম্যারিনেট করা মাংসগুলো এখন ভালো করে দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে যেহেতু দই কম পড়েছিল তাই একটু দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আর টক দই এভাবে মাংসের উপরে দিলে মাংসটা বেশ জুসি হয়, ড্রাই হয় না আর কি। তো ভালো করে মশলার সাথে আমি একদম কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এদিকে ঝোলের জন্য দুধ ব্যবহার করেছিলাম, বাট স্কিপ হয়ে গিয়েছিল। তো আমার মাংসটা একদম হয়ে গিয়েছে। এখানে চিনি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, কিশমিশ দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। আর সামান্য উপরে ঘি দিয়ে এখন হচ্ছে একটু জিরার ফাঁকি দিয়ে আমি জাস্ট 5 মিনিটের মতো চুলায় দমে রেখে আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি দমে রাখবো, রেখে তারপর হচ্ছে চিকেনটাও নামিয়ে নিব। আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে। তো গলাটা একদম শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু পানি খেয়ে নেই। আসলে পানিই খাচ্ছিলাম আর রান্না করছিলাম। আর আজকে বাহির থেকে কিছুই আনার ইচ্ছে নেই, যার কারণে বোরহানিও বানাচ্ছি ঘরে। ভাবলাম আজকে সব কিছু নিজের হাতে ট্রাই করব। আর আলহামদুলিল্লাহ আমি আগেও বোরহানি ঘরে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ ভালোই মজা হয়, যার কারণেই আর কি করছিলাম। আর এদিকে হচ্ছে দই দিয়ে আমি বিট লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমার অনেক বেশি মশলা দিচ্ছি যেহেতু অনেকগুলো বোরহানি করছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে লবণ, আর ধনে পাতা, পুদিনা পাতা, আর কাঁচামরিচের যে চাটনিটা হয় এটা আমার সবসময় ফ্রিজে এভাবে আমি কিউব করে রেখে দিই, তো সেটাই ব্যবহার করেছি। আর এখানে ডাল ঘুটনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার চাইতে হাতে এভাবে মিশালে বোরহানিটা বেশ মজা হয়। আর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি এই বোরহানির মধ্যে আরও দই পানি ব্যবহার করব। আর এদিকে আজকে একটা কাবাব তৈরি করব। কাবাবটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এর জন্য আমি সিদ্ধ ডিম আর আলু নিয়ে নিচ্ছি, আর ভালো করে মেশ করে এর মধ্যে আমি সিদ্ধ করা যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মেখে নিব। এদিকে সরিষা বাটা দেওয়া হয়নি বোরহানির মধ্যে, সরিষা বাটাটা দিয়েও আমি বোরহানিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে কাবাবটা ভালো করে মেখে এখন কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট আমি কাবাবটা রেডি করে নিব। আর এই আসলে কি যত কষ্টই করি না কেন খাওয়ার পর যদি সবাই বলে যে বেশ মজা হয়েছে আলহামদুলিল্লাহ, তাহলে এতে সম্পূর্ণ কষ্টটা চলে যায়। তো এই তো আমার কাবাবগুলোও রেডি হয়ে গিয়েছে, এটা এখন ফ্রিজে রেখে দিব, জাস্ট পরে ভেজে নিব আর কি। আর এদিকে চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও একটু ভেজে নিচ্ছি। রেসিপি দেওয়ার কারণে আজকের ব্লগটা আমার বেশ লম্বা হয়ে গিয়েছে, জানি না কে কতটুকু দেখবেন, তবে যারা এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
যদি ভুলে যান একটা লাইক দিতে তাহলে মনে করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর এখন সবাই আস্তে আস্তে খেতে চলে আসছে। আমি ইলিশ মাছ তারপর কাবাব সব কিছু ভেজে নিচ্ছি, সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। আর এদিকে এখন হচ্ছে আমি শুধু সালাদটা রেডি করা বাকি। তো চিকেনটা গরম ছিল তাই নাইফ দিয়ে খুন্তির সাহায্যে আমি চিকেনটাকেও কুচি কুচি করে নিচ্ছি। যার শসা গাজর এভাবেই সব কিছু মিলিয়ে আমি মেখে নিব, যে যেভাবে চায় সেভাবেই করতে পারে। তো সাথে আমি কিছু বাদাম ভাজাও দিয়েছিলাম। ক্যাশনাটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সালাদের মধ্যে আর কি, তাই আমি দিয়েছি। আমি আমার নিজের মতো করে আর কি একটা সালাদ রেডি করেছি। এখানে কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা, শসা, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ এই আর কি দিয়ে লবণ লেবু দিয়ে জাস্ট মেখে নিয়েছি। এত কষ্ট করার পর সার্থকতা হচ্ছে যদি সবার মুখে একটা হাসি দেখি, আর সেটা আল্লাহ তাআলা আমার নসিবে রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকের মুখে হাসি ছিল আর প্রত্যেকের মুখে এটাই ছিল প্রশংসার বাণী যে খুব বেশি মজা হয়েছে। তো সেই সাথে আমিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।